হয়েছে। হ্যালো পোলাপাইন, ওয়েলকাম টু জিটিএ। কেমন আছো সবাই? তাহলে আমরা নতুন একটা প্লেলিস্ট শুরু করতেছি। সেটা কি জানো? সেটা হচ্ছে তোমার কনসেপচুয়াল ম্যাথ ফর ফিজিক্স। এবং এই যে প্লেলিস্ট সেই প্লেলিস্টটা বলতে পারো যে একটু অ্যাডমিশন ফোকাস, ঠিক আছে? এইচএসির স্টুডেন্টরাও করতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে এইখানে আমরা বেশি ফোকাস দিব ম্যাথে, এইখানে বেশি ফোকাস আমরা থিওরিতে দিব না, ঠিক আছে? কারণ আমি ধরে নিচ্ছি যে এই প্লেলিস্টটা দেখতেছো সে অলরেডি এই থিওরিগুলো এইচএসিতে কমপ্লিট করে আসছো, বা যারা এইচএসির স্টুডেন্টগুলো দেখতেছো তারা এই থিওরিগুলো অ্যাটলিস্ট পড়ে তারপরে ভিডিওটা দেখো, ঠিক আছে? দেখো, এই প্লেলিস্টের আমাদের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে তোমরা এইচএসিতে যে কনসেপ্টগুলো পড়ছো বা যে কনসেপ্টগুলো পড়বা, সেই কনসেপ্টগুলো কীভাবে এফিশিয়েন্টলি তাড়াতাড়ি কাজে লাগানো যায় ম্যাথের মধ্যে, ঠিক আছে? এবং আমরা যে ম্যাথগুলো নিছি সেই ম্যাথের যে ডিফিকাল্ট লেভেলটা আছে সেটা হচ্ছে আমাদের মিডিয়াম। ওকে, আমরা অনেক বেশি সহজ ম্যাথও নিব না, অনেক বেশি কঠিন ম্যাথও নিব না। আমরা কীরকম ম্যাথ নিব? যেই ম্যাথগুলো সচরাচর কোশ্চেনে আসে, অ্যাডমিশন পরীক্ষায় আসে, বলতে পারো ঢাবি, বুয়েট, কুয়েট, চুয়েট, সাস্ট, এরকম ইউনিভার্সিটিতে যে স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো আসে সেই স্ট্যান্ডার্ড কোশ্চেনের আদলেই কিন্তু আমাদের কোশ্চেনগুলো বানানো, ঠিক আছে? এবং এক একটা কোশ্চেনে দেখবা একাধিক কনসেপ্ট তোমার কাজে লাগতেছে। আমরা এমন কোনো কনসেপ্ট তোমাকে দেখাবো না যেটা তোমার বইয়ের মধ্যে নাই। সব কনসেপ্ট তোমাদের বইয়ের মধ্যেই আছে, এবং ওই কনসেপ্টগুলোকে কীভাবে সহজে কাজে লাগাতে পারবা সেটা আমরা এইখানে এই প্লেলিস্টে একটু ব্রেকআউট করার চেষ্টা করব। এবং আরেকটা বেনিফিট তুমি এই প্লেলিস্ট থেকে পাবা, সেটা হচ্ছে এই ম্যাথগুলো কিন্তু মোটামুটি বড় করে তোমরা এইচএসিতে করে আসছো। এই ম্যাথগুলাই কিভাবে ছোট করে কম টাইমের মধ্যে তুমি করতে পারো এই ব্যাপারটাও আমি তোমাদের বলবো, ঠিক আছে? এই ব্যাপারেও আমি তোমাদের কিছু টিপস দিব, হ্যাঁ? এবং চেষ্টা করবো কীভাবে খুব এফিশিয়েন্টলি আমরা এই ম্যাথগুলো করতে পারি, এটা হচ্ছে আমার টার্গেট, ঠিক আছে? তাহলে চলো আজকে আমরা আমাদের যেই ম্যাথটা নিছি সেই ম্যাথটা একটু করে ফেলি, ঠিক আছে? সেই ম্যাথটা কি? সেই ম্যাথটা হচ্ছে মহাকর্ষ বিকর্ষ থেকে একটা ম্যাথ। ম্যাথটা কি বলছে? ম্যাথটা তোমাকে বলছে ছোট এম ভরের একটি উপগ্রহ বড় এম ভরের একটি গ্রহকে আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করছে, একবার সম্পূর্ণ ঘুরে আসতে প্রয়োজনীয় সময়। তাহলে যে দেখো, ছোট এম ভরের, এই যে ছোট এম ভরের একটি উপগ্রহ বড় এম ভরের একটি গ্রহকে প্রদক্ষিণ করছে, এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত দেখো? আর এখানে বলেই কিন্তু দিচ্ছে যে আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথ, ঠিক আছে ভাইয়া? এখন কোশ্চেন করছে সম্পূর্ণ একবার ঘুরে আসতে প্রয়োজনীয় সময় কত। তাহলে সম্পূর্ণ একবার ঘুরে আসার প্রয়োজনীয় যে সময় তাকে বলে পর্যায়কাল, ঠিক আছে? তাহলে আসো এই ম্যাথটা আমরা কীভাবে করবো দেখে ফেলি। ম্যাথটা অনেক বেশি কঠিন না, ঠিক আছে? ম্যাথটা মোটামুটি ভাইয়া সহজ আছে। তাহলে দেখো, আমরা এইখানে একটু বেগের কনসেপ্টটা কাজে লাগাবো, ঠিক আছে? একটা স্যাটেলাইট যদি কোনো একটা গ্রহকে কেন্দ্র করে ঘুরে তাহলে তার বেগ কিন্তু আমি দুইভাবে বের করতে পারি, ঠিক আছে? প্রথমটা কি? প্রথমটা হচ্ছে এইভাবে, ডিরেক্ট যে সূত্রটা আছে, এটা হচ্ছে √/gm ডিভাইডেড বাই আর, ঠিক আছে? দেখো তো, স্যাটেলাইটের যে বেগটা আছে সেই বেগটা কিন্তু স্যাটেলাইটের ভরের উপর ডিপেন্ড করে না, যেই গ্রহকে কেন্দ্র করে ঘুরতেছে ভাইয়া তার ভরের উপর কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে? তারপর আমরা আরেকটা সূত্রও কিন্তু এখানে লিখতে পারি। সেই সূত্রটাকে জানো? সেই সূত্রটা হচ্ছে, দেখো, এই উপগ্রহটা সম্পূর্ণ বৃত্তকে একবার প্রদক্ষিণ করতে যেই সময়টা লাগে সেই সময়টা কি? পর্যায়কাল। এবং এই সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করে বলো তো? এই বৃত্তের পরিধি সমান দূরত্ব কিন্তু এই স্যাটেলাইটটা অতিক্রম করে, তাই না? তাহলে আমি কিন্তু বেগটাকে অন্যভাবে বলতে পারি যে v = twice পাই আর ডিভাইডেড বাই টি, অর্থাৎ টি সময়ে টয়েস পাই আর দূরত্ব অতিক্রম করে। এটাকেও কিন্তু স্যাটেলাইটের বেগ বলতে পারো, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমি টি সমান কি লিখতে পারি বলো তো? টয়েস পাই আর ডিভাইডেড বাই ভি। ওকে, এখন খেয়াল করো তো, এই ভি এর জায়গায় এই ভি এর মানটা বসায় দিই। বসাইলে কেমন হইতে পারে ভাইয়া? টয়েস পাই আর √/gm ডিভাইডেড বাই আর। ওকে, তাহলে এইখানে পর্যায়কাল সমান কি লিখতে পারি? দেখো, আমি এটাকে একটু যদি উল্টায় যদি দেই তাহলে ব্যাপারটা কেমন হবে দেখো। একটু ক্যালকুলেশনটাকে শর্ট করি, হ্যাঁ? ক্যালকুলেশন কিন্তু তোমাদের ভাইয়া শর্ট করা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ যত বেশি তুমি ক্যালকুলেশনটাকে স্কিপ করতে পারবা, লাইন যত স্কিপ করতে পারবা, তত কিন্তু তোমার সময়টা কি হবে? বাঁচবে, ঠিক আছে? তাহলে চেষ্টা করো এখন থেকে যাতে ক্যালকুলেশন স্কিপ করতে পারো, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো, টয়েস পাই আর, এবং এখানে আমি কি লিখবো? √/gm, এবং এখানে আমি কি লিখতে পারি? এখানে আমি লিখতে পারি কিন্তু √/r, ঠিক আছে? ব্যাপারটা কি বুঝতে পারছো? আমি কি রুটটাকে একেবারে তোমার ব্রেকডাউন করে তোমার উপরে নিয়ে নিছি। তাহলে এইখানে
টোয়াইস পাই রুট ওভার জিএম। এখানে খেয়াল করো তো রুট ওভার আর কিউব। ভাইয়া কী করছে বলো তো, এই আরটাকে রুট ওভারের ভিতরে আমি ঢুকিয়ে দিচ্ছি। তাই রুট ওভার ভিতরে ঢুকিয়ে দিলে কী হয়, আর স্কোয়ার হয়ে যায়, তাহলে এটা হচ্ছে টি। তাহলে খেয়াল করো এখান থেকে কিন্তু আমি টি এর খুব সুন্দর একটা ফর্মুলা পাই। সেই ফর্মুলাটা কি জানো, সেই ফর্মুলাটা হচ্ছে টি ইকুয়ালস টু টোয়াইস পাই রুট ওভার জিএম ইন্টু আর 3/2। ভাইয়া এই যে ফর্মুলাটা আছে না, এই ফর্মুলাটাকে তোমরা একটু মার্ক করে রাখো, ঠিক আছে? কারণ এই ফর্মুলাটা হচ্ছে কেপলারের থার্ড সূত্র, কেপলারের তৃতীয় সূত্র কিন্তু এই ফর্মুলাটা, ঠিক আছে? তাহলে কী হবে কেপলারের তৃতীয় সূত্র আমি বললাম, খেয়াল করো টোয়াইস পাই রুট ওভার জি হচ্ছে কনস্ট্যান্ট, এম এই যে গ্রহের ভর এটা কি কনস্ট্যান্ট না? যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তুমি কিন্তু এখানে কি বলতে পারো জানো, টি সমানুপাতিক আর 3/2। তোমাদের বইয়ের সাথে আমি যদি মিলিয়ে দিই, দুই পাশে স্কোয়ার করে ফেলো, তাহলে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, ঠিক আছে? তাহলে তুমি কিন্তু এই সূত্রটাও কি মনে রাখতে পারো, ঠিক আছে? তাহলে আমি তোমাকে সাজেস্ট করবো কি জানো, আমি তোমাকে সাজেস্ট করবো তুমি কেপলারের যে থার্ড ফর্মটা আছে না, সেই থার্ড ফর্মটা এটা মনে রাখো, যে এটা মনে রাখবো আমরা, এটা আমরা মনে রাখবো, ঠিক আছে? এটা মনে রাখলে অনেক বেশি তুমি হেল্প পাবা, ঠিক আছে? এই যে এইটা মনে রাখা থেকে এইটা মনে রাখা অনেক বেশি হেল্পফুল। এবং মনে রাখবা কেপলারের তৃতীয় সূত্র শুধু কিন্তু বৃত্তাকার পথের জন্যই কিন্তু কাজ করে না, এটা কিন্তু তোমার উপবৃত্তাকার পথের জন্য কাজ করে। এবং এটা আমাদের নিউটন দেখা গেছে যে কেপলারের সূত্র উপবৃত্তাকার পথের জন্য কাজ করে, ঠিক আছে? তাহলে এইখানে একটু খেয়াল করো, আমি যদি এই সূত্রটার দিকে যদি তাকাই তাহলে দেখো এই পর্যায়কাল কিন্তু ভাইয়া এম এর উপরও ডিপেন্ড করতেছে। এটা এম কোন ভর বলো তো, এটা কিন্তু স্যাটেলাইটের ভর না, এটা কিন্তু গ্রহের ভর। তাহলে গ্রহের ভরের উপরও ডিপেন্ড করতেছে, আবার আর এর উপরেও কিন্তু ডিপেন্ড করতেছে। তাহলে এখানে অপশনগুলো খেয়াল করো, কি বলছে যে এই প্রয়োজনীয় সময় পর্যায়কালটা, ভাইয়া সেই পর্যায়কালটা কার সমানুপাতিক? দেখো বলছে যে পর্যায়কালটা এম এর উপর অনির্ভরশীল। দেখো এখানে তো আমি দেখতেছি টি কিন্তু এম এর উপর নির্ভরশীল, বাট এখানে দেখছে অনির্ভরশীল, তার মানে এটা হবে না, ঠিক আছে? তারপর কি রুট ওভার এম এর সমানুপাতিক। একটা জিনিস খেয়াল করো তো, পর্যায়কাল কিন্তু স্যাটেলাইটের ভরের উপর ডিপেন্ডই করে না, তার মানে কি এটাও হবে না। আর এর সমানুপাতিক না ভাইয়া, দেখো পর্যায়কালটা আর 3/2 এর সমানুপাতিক, তার মানে এটাও হবে না, এটাও হবে না, আর 3/2 এর সমানুপাতিক। তাহলে খেয়াল করো তো, তুমি যদি কেপলারের শুধুমাত্র এই সূত্রটা মনে রাখতে পারো তাহলে এই ম্যাথ কিন্তু 5 সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে যাবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? আমি এটা তোমাকে দেখাইলাম, ইন কেস মনে করো বুয়েটে কোশ্চেন আসলো বা রিটেন কোশ্চেন আসলো, তখন তুমি কিন্তু এভাবে অ্যাপ্রোচ করতে পারো। যদি এই কোশ্চেনটাই তোমার এমসিকিউতে আসে তাহলে তুমি এই সূত্রটা মনে রাখবা, ঠিক আছে? এখন বলতে পারো ভাইয়া এই সূত্র মনে রাখবা, আমি বুঝবো কেমনে যে এই কোশ্চেন এই সূত্র দিয়ে করব? দেখো খেয়াল করো, তোমাকে যখন বলবে একটা স্যাটেলাইট কি করতেছে, কোনো একটা বৃত্তাকার পথে ঘুরতেছে এবং তার পর্যায়কাল বের করতে বলছে, অর্থাৎ পর্যায়কাল আছে এবং তোমার বৃত্তাকার পথের ব্যাসার্ধ আছে, এই রিলেটেড টার্ম যখন পাবা তখন বুঝবা এটা কেপলারের সূত্র দিয়ে ইজিলি সলভ করা যাবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে এরকম যেই কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করো, দেখো তোমার আয়ত্তে এসে পড়বে। ওকে, তাহলে আমরা পরবর্তীতে অন্য একটা ম্যাথ নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।